প্রত্যেকটা কিংবদন্তির শুরু হয় জানেতে একটা সিদ্ধান্ত দিয়ে, আর প্রত্যেকটা অসাধারণ গল্প বলা হয় শব্দ দিয়ে। আজকে আমরা ঠিক এমনই এক রাজার গল্প শুনব, যার প্রাসাদ আর তার শব্দগুলো দুটোই তাকে পুরোপুরি বদলে দিয়েছিল। চলুন তাহলে এই গল্পে ডুব দেওয়া যাক। দেখুন, এই গল্পটা কিন্তু শুধু একটা প্রাসাদ সারানোর গল্প নয়, এটা আসলে একজন রাজার নিজেকে নতুন করে গড়ে তোলার গল্প। আর এই পুরো যাত্রার প্রত্যেকটা ধাপে আমরা একটা করে নতুন শব্দ শিখব। তো গল্পের শুরুটা হয়েছিল একটা বেশ পুরনো রাজপ্রাসাদকে ঘিরে। যখন এটাকে সারানোর একটা প্রস্তাব এলো, রাজা কি করলেন? তিনি সোজা সাপটা প্রস্তাবটা রিবাফ করে দিলেন, মানে প্রত্যাখ্যান করলেন। হতে পারে তিনি নিজেকে খুব বাফ বা শক্তিশালী ভাবতেন, তাই তার বাইরের সাহায্যের কোনো দরকার নেই। কিন্তু কেন তিনি না করে দিলেন? কারণটা হলো, রাজা সারমাইজ করেছিলেন, অর্থাৎ অনুমান করে নিয়েছিলেন যে এই প্রকল্পে অনেক খরচ হবে। ঠিক যেমন ধরুন, কোনো অঙ্কের যোগফল বা সাম না মিললে আমরা একটা উত্তর আন্দাজ করে নিই। রাজাও ঠিক সেভাবেই খরচের অঙ্কটা অনুমান করছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি তার আধুনিক চিন্তাভাবনার সাথে প্রাসাদের যে ঐতিহ্য, সেটাকে রিকনসাইল করতে রাজি হলেন। মানে তিনি দুটোর মধ্যে একটা দারুণ বোঝাপড়া বা সামঞ্জস্য খুঁজে নিলেন। বিষয়টা অনেকটা নতুন করে একটা কাউন্সিল বা সভা ডাকার মতো, যা পুরনো আর নতুনের মধ্যেকার সব বিরোধ মিটিয়ে দেয়। আর এই প্রাসাদটার অবস্থান ছিল এক কথায় অসাধারণ। এটা ছিল তিনটা নদীর কনফ্লুয়েন্স বা সঙ্গমস্থলে। ভাবা যায়, যেখানে তিনটা আলাদা স্রোত একসঙ্গে প্রবাহিত বা ফ্লো হয়ে মিলিমিশে একাকার হয়ে যায়, ঠিক সেই পবিত্র জায়গাতেই ছিল এই প্রাসাদ। সংস্কারের কাজ শুরুর আগে প্রাসাদের একটা এক্সস্টিভ বা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা হলো। এই পরীক্ষাটা এতটাই বিস্তারিত ছিল যে কর্মীরা কাজ করতে করতে প্রায় ক্লান্ত বা এক্সস্টেড হয়ে গিয়েছিল। কিন্তু এর ফলে কি হলো? কোনো খুঁত আর চোখ এড়ায়নি। আর এই বিস্তারিত পরীক্ষাতেই একটা জিনিস ধরা পড়ল। দেখা গেল প্রাসাদের এক কোণায় কিছু অবনক্সাস বা খুব অপ্রীতিকর আগাছা জন্মেছে। এই আগাছাগুলো পরিবেশের জন্য বিষাক্ত বা নক্সিয়াস গ্যাসের মতোই বিরক্তিকর ছিল। যেই না ওই আগাছাগুলো পরিষ্কার করা হলো, পরিবেশটা সঙ্গে সঙ্গে অনেক বেশি কনজিনিয়াল বা মনোরম হয়ে উঠল। ব্যাপারটা যেন আলাদিনের চেরাগের জিন বা জিনির মতো, পরিবেশটা সবার মনের মতো বন্ধুত্বপূর্ণ আর উপযুক্ত হয়ে গেল। প্রাসাদের একটা অংশ ছিল বেশ বিশেষ। সেটাকে সবাই খুব অ্যালোড বা পবিত্র বলে মনে করত। মানুষ জায়গাটাকে অসম্ভব শ্রদ্ধা করত। ঠিক যেমন হ্যালোউইন উৎসবের পেছনে কিছু পবিত্র আত্মা বা স্থানের ধারণা জড়িয়ে থাকে, এই জায়গাটাও তেমনই পবিত্র ছিল। কিন্তু জানেন, এই পবিত্র জায়গাটার একটা অন্ধকার অতীত ছিল, একটা গোপন ইতিহাস। একসময় এই এলাকাটা একজন কনভিক্ট, মানে একজন দণ্ডপ্রাপ্ত আসামি, বেআইনিভাবে দখল করে রেখেছিল। সোজা কথায়, যে অন্যকে ভিকটিম বানায়, আইন তো তাকেই কনভিক্ট বলে, তাই না? তো রাজপরিবার যখন জায়গাটা আবার ফিরে পেল, তারা তাদের অসম্ভব কোর্টিয়াস বা নম্র ব্যবহার দিয়ে সবার মন জয় করে নিল। ঠিক যেমন কোর্টরুমে বিচারকের সামনে সবাই খুব ভদ্র আর নম্র থাকে, তাদের আচরণও ছিল ঠিক তেমনই শ্রদ্ধাপূর্ণ। এরপর প্রজাদের প্রতি ভালোবাসা স্বরূপ রাজপরিবার সেই জায়গাটাকে জনসেবার জন্য কনসেক্রেট করার সিদ্ধান্ত নিল। মানে তারা এটিকে পবিত্র ঘোষণা করে মানুষের ভালোর জন্য উৎসর্গ করল, যেন এটা একটা পবিত্র গোপন বা সিক্রেট দায়িত্ব। এই সব ঘটনার পর রাজা প্রায়ই প্রাসাদের ছাদে গিয়ে একা একা বসতেন আর কন্টেমপ্লেট করতেন, মানে গভীরভাবে চিন্তা করতেন। ঠিক যেমন মানুষ মন্দিরে বা টেম্পেলে গিয়ে শান্তিতে নিজের জীবন নিয়ে ভাবে, রাজাও তেমনই আত্মনিমগ্ন হতেন। আর এই গভীর চিন্তার ফলেই রাজার মধ্যে এক বিশাল পরিবর্তন এলো। একটা সময় ছিল যখন তিনি সব রকম বিশৃঙ্খলা আর নোংরামিকে ডেসপাইস বা ঘৃণা করতেন, যেমন শত্রুপক্ষের গুপ্তচর বা স্পাইকে সবাই ঘৃণা করে। কিন্তু এখন তিনি এর অনেক ঊর্ধ্বে উঠে এক বৃহত্তর উদ্দেশ্য দেখতে পাচ্ছিলেন। এই নতুন দৃষ্টিভঙ্গি থেকেই রাজা প্রাসাদের সংস্কার উপলক্ষে একটা বিশাল উৎসবের জন্য কম্প্রিহেন্সিভ বা ব্যাপক পরিকল্পনা তৈরি করলেন। পরিকল্পনাটা এতটাই বিস্তারিত আর গোছানো ছিল যে সবাই খুব সহজে পুরো বিষয়টা বুঝতে বা কম্প্রিহেন্ড করতে পারছিল। রাজা এখন আর বিশৃঙ্খলাকে ভয় পেতেন না, কিন্তু তিনি চাইতেন সবকিছু যেন নিখুঁত হয়। তাই তিনি নির্দেশ দিলেন, উৎসবের প্রত্যেকটা আয়োজন যেন একদম প্রিসাইজ বা যথাযথ হয়। ঠিক যেমন জামা বানানোর আগে তার সাইজ বা মাপ একদম সঠিক হতে হয়। রাজারই নিখুঁত আর ব্যাপক পরিকল্পনা দেখে সরকার এতটাই মুগ্ধ হল যে তারা সঙ্গে সঙ্গে প্রকল্পটিকে র্যাটিফাই বা অনুমোদন করে দিল। ভাগ্যিস কোনো ইঁদুর বা র্যাট এসে এই দরকারি ফাইলটা কেটে ফেলার সুযোগ পায়নি।
সংস্কার কাজের একটা মজার অংশ ছিল মূল প্রাসাদের একটা অফশুট বা শাখাকে নিয়ে। এই ছোট শাখা ভবনটিকে একটা পাবলিক লাইব্রেরিতে পরিণত করা হচ্ছিল, ঠিক যেমন একটা বড় গাছ থেকে নতুন ডালপালা বা শুট বের হয় আর কি। এই লাইব্রেরিটা সারানোর জন্য কর্মীরা বেশ কিছু হ্যান্ডি বা দরকারি যন্ত্রপাতি ব্যবহার করল। এই টুলসগুলো সবসময় হাতের কাছেই থাকত আর ভীষণ কাজের ছিল। শুধু প্রাসাদ নয়, পরিবেশের কথাও ভাবা হয়েছিল। দূষণকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য, মানে প্রতিরোধ করার জন্য, প্রাসাদের চারপাশে প্রচুর গাছ লাগানো হলো। শত্রুর কাজের বা অ্যাক্টের বিরুদ্ধে যেমন পাল্টা বা কাউন্টার ব্যবস্থা নেওয়া হয়, এটাও ঠিক তেমনই একটা পদক্ষেপ ছিল। অবশেষে সেই উৎসবের দিন চলে এলো, আর সেই দিন চারপাশের পরিবেশটা ছিল অসম্ভব কনভিভিয়াল, মানে একদম আনন্দময় আর প্রফুল্ল। সবার মুখে হাসি, ঠিক যেমন একটা ভালো ভাইভা বা মৌখিক পরীক্ষার পর সবার মন খুশিতে ভরে ওঠে। তাহলে বোঝাই যাচ্ছে এই গল্পটা আসলে শুধু একটা প্রাসাদের নয়, এটা একজন রাজার আত্ম আবিষ্কারের গল্প। যে শব্দগুলো দিয়ে আমরা পুরো যাত্রাটা দেখলাম, চলুন সেগুলো আরেকবার ঝটপট দেখে নিই। আচ্ছা, তাহলে পুরো গল্পটা একবার ঝালিয়ে নেওয়া যাক। মনে আছে, রাজা প্রথমে প্রস্তাবটা রিবাফ করলেন, কারণ তিনি সারমাইজ করেছিলেন খরচ অনেক হবে। কিন্তু শেষমেশ ঐতিহ্য আর আধুনিকতার মধ্যে রিকনসাইল করলেন। প্রাসাদটা ছিল নদীর কনফ্লুয়েন্সে। সেখানে একটা এক্সস্টিভ পরীক্ষার পর সব অবনক্সিয়াস আগাছা সাফ করে পরিবেশটাকে কনজিনিয়াল করা হলো। প্রাসাদের ওই যে হ্যালোড অংশ, সেটার পেছনে ছিল এক কনভিক্টের গল্প। কিন্তু রাজার কটিয়াস ব্যবহারে জায়গাটা উদ্ধার হলো আর জনগণের জন্য কনসিক্রেট করা হলো। এরপর রাজা ছাদে বসে কন্টেমপ্লেট করে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান বানালেন। যদিও তিনি নোংরামিকে ডিসপাইজ করতেন, তিনি চাইলেন সব কাজ যেন প্রেসাইজ হয়। সরকার সেই প্ল্যান র্যাটিফাই করল। প্রাসাদের একটা অফশুটে হ্যান্ডি যন্ত্রপাতি দিয়ে লাইব্রেরি বানানো হলো, আর দূষণ কাউন্টারঅ্যাক্ট করতে গাছ লাগানো হলো। আর এভাবেই উৎসবের দিনটা হয়ে উঠল একদম কনভিভিয়াল। প্রত্যেকটা শব্দই কিন্তু এক একটা গল্পের অংশ হতে পারে। রাজার গল্প তো শোনা হলো, এখন ভাবার বিষয় এটাই যে মানুষ তার নিজের জীবনের গল্প বলতে কোন শব্দগুলো বেছে নিতে পারে।